মানুষ ভিডিও করছে, অথচ এই ভিডিওটা বাদ দিয়ে তারা যদি 5-7 জন মানুষ দৌড়িয়ে গিয়ে তাদেরকে যদি তাদের হাত থেকে পাথর ফেলে দিত, ওটাকে ধাক্কা মারিয়ে ডানে বামে সরাই দিত, এই ছিল না, এরকম নির্মম পরিণতি তারা ভোগ করতে হতো না। এটাকে আমরা অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই ধরনের কাজ যারাই করুন না কেন, তাদেরকে আইনের আশ্রয়ে এনে, আইনের মাধ্যমে এনে তাদেরকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে এবং মানুষের মধ্যে এই বোধটা জাগ্রত করতে হবে সবাই, যে দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট ইউ ডিল উইথ দ্য সিচুয়েশন। যাদেরকে দিয়ে ডক্টর ইউনূস এই আইন শৃঙ্খলাটাকে রক্ষা করতে পারবেন এবং আগামী সংসদ নির্বাচনটাকে ক্রেডিবল করতে গেলে, গ্রহণযোগ্য করতে গেলে, অর্থবহ করতে গেলে আইন শৃঙ্খলাটাকে প্রথমেই প্রাধান্য দিতে হবে। আমাদের কাছে এখন একদম ক্লিয়ার, যেই উপদেষ্টা মন্ডলীকে নিয়ে তিনি সরকার চালাচ্ছেন, এই উপদেষ্টা মন্ডলীর বেশিরভাগই মানুষ ভালো হলো কি হবে, তার অদক্ষ মানুষ। দে আর নট কেপেবল টু ডু দি জব দ্যাট উই হ্যাভ অ্যাসাইন্ড টু। প্রথমত হচ্ছে কি, যেই ঘটনাটা ঘটেছে, আমরা আজকে এই টকশো এর পক্ষ থেকে আপনি সহ আমরা সবাই সেই ব্যক্তির প্রতি, সেই পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যিনি মারা গেলেন তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে দুনিয়াতে যদি কোনো অপরাধ করেও থাকেন, এটাকে তার এই টর্চারের মধ্য দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তার আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন, দোয়া করি। এটা কোনো প্রকারের কাম্য নয়। এটা আমি যখন আফ্রিকাতে কাজ করছিলাম জাতিসংঘের হয়ে, যেখানে আনডুলি, যেখানে আমাদের সারা বাহিনীও ইনভলভ ছিল, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য গিয়েছিলাম। আমার মনে পড়ে, আমার চোখের সামনে অপোজিশন একটা গ্রুপের লোককে সেই সময়ে যারা ক্ষমতায় ছিল তাদের লোক ধরে সিভিল কাপড়ে রাস্তার উপরে এরকম পাথর দিয়ে মারছিল। তো সেখানে আমরা অত্যন্ত মর্মাহত হলাম। আমরা জাতিসংঘের ফোর্সে কাজ করছি, আমরা থামাতে পারছি না, আমাদের চোখের সামনে এই মারামারিগুলো করছে। তো তখন আমরা বলতাম, আবার যখন আমাদের জাতিসংঘের ক্যাম্পে ফিরে এসে, যে বর্বরতা গুলো কখন শেষ হবে। এখন সেই বর্বরতাটার একটা বহিঃপ্রকাশ বাংলাদেশে দেখতে পাচ্ছি। এটা কোন প্রকারের কাম্য নয়। সরকার কি করছে আপনি প্রশ্ন করছেন। আসলে সরকার মানে এটা তো একক ডক্টর ইউনূস বা 15-20 জন 30 জন উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত একটা সরকার। বাট সরকারের যে মেকানিজম, যে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ইত্যাদি ভেঙে গেছে, ভেঙে নতুন করে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন, পুলিশের আইজি যেখানে পালিয়ে গেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেখানে পালিয়ে গেছে, এখানে 2 জন অভিজ্ঞ বিচারপতি আছে, যার কারণে এক বছর সময়ের মধ্যে তাদেরকে, এই সরকারকে যে কাজ দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সংগঠিত হওয়ার চেষ্টা করছি, এই কাজগুলোর মধ্যে এই আইন শৃঙ্খলাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সরকার একের পক্ষে এই আইন শৃঙ্খলাটাকে এই লাইন আনানো ইজ ভেরি ডিফিকাল্ট। রাজনৈতিক শক্তি, দেশের জনগণ সবাই যদি ঐক্যবদ্ধভাবে এগুলোর মোকাবেলা না করে, তাহলে এককভাবে সরকারের পুলিশ বাহিনী বলেন, এমনকি সশস্ত্র বাহিনী মাঠে আছে, তাদের পক্ষে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তো তারা দৌড়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, আপনি যেটা অত্যন্ত দুঃখজনক ভাবে বললেন, মানুষ ভিডিও করছে, অথচ এই ভিডিওটা বাদ দিয়ে তারা যদি 5-7 জন মানুষ দৌড়িয়ে গিয়ে তাদেরকে যদি তাদের হাত থেকে পাথর ফেলে দিত, ওটাকে ধাক্কা মারিয়ে ডানে বামে সরাই দিত, এই ছিল না, এরকম নির্মম পরিণতি তারা ভোগ করতে হতো না। এটাকে আমরা অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই ধরনের কাজ যারাই করুন না কেন, তাদেরকে আইনের আশ্রয়ে এনে, আইনের মাধ্যমে এনে তাদেরকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে এবং মানুষের মধ্যে এই বোধটা জাগ্রত করতে হবে সবাই, যে দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট ইউ ডিল উইথ দ্য সিচুয়েশন। কারো কোনো অধিকার নাই আইন নিজের হাতে তুলে নিয়ে একটা মানুষকে আপনি মেরে ফেলবেন। এটা বর্বরতা। এই বর্বরতার শিকার কোনো ব্যক্তি হোক, তিনি যে হোক না কেন, আমরা এটা কোনো প্রকারে গ্রহণ করতে পারি না। সরকার গঠন প্রক্রিয়াটা ভালো হয়নি, বিকজ এই সরকারকে দুর্বল করে ফেলা হয়েছে প্রথমেই। আমরা যেখানে এই কনস্টিটিউশনটাকে চাইনি, কারণ যে কনস্টিটিউশনের মাধ্যমে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এতদিন ধরে এত হাজার হাজার মানুষকে মারতে পারে, 25,000 মানুষের চেয়ে বেশি মানুষকে আহত করতে পারে, এতগুলো মানুষের রক্ত ঝরাতে পারে, সেই কনস্টিটিউশন আমূল পরিবর্তন আমরা চেয়েছি, সবাই চাই, এখনো চাই। সুতরাং এই সরকার সেই প্রেক্ষাপটে শপথ গ্রহণটাই
আমাদের সঠিক পন্থাই হয়নি। এটা বৈপ্লবিক সরকার হওয়া উচিত ছিল বা জাতীয় সরকার গঠন করা উচিত ছিল। এখনো আমি মনে করি সময় আছে। আমি মাহবুব ভাইয়ের সাথে একমত। এই গত প্রায় 11-12 মাসে বা এখন আরো বেশি হয়ে যাচ্ছে, মানে কাছাকাছি হতে যাচ্ছে, এই সরকার, আমি মনে করি সরকারে যারা প্রত্যক্ষভাবে ক্ষমতা ব্যবহার করছেন, উপদেষ্টা মন্ডলের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা ক্ষেত্রে তারা ভালো মানুষ, দ্যাট ইজ অল রাইট। বাট ভালো মানুষ তো আমরা কাকরাইল মসজিদ অনেক পাই। আলেমুল আমাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তবলিগ জামাতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখন এই ভালো মানুষকে দিয়ে কি রাষ্ট্র চলবে? চলবে না। আমাদের দরকার দক্ষ কঠোর প্রশাসক, যাদেরকে দিয়ে ডক্টর ইউনূস এই আইন শৃঙ্খলাটাকে রক্ষা করতে পারবেন এবং আগামী সংসদ নির্বাচনটাকে ক্রেডিবল করতে গেলে, গ্রহণযোগ্য করতে গেলে, অর্থবহ করতে গেলে আইন শৃঙ্খলাটাকে প্রথমেই প্রাধান্য দিতে হবে। আমাদের কাছে এখন একদম ক্লিয়ার, যেই উপদেষ্টা মন্ডলীকে নিয়ে তিনি সরকার চালাচ্ছেন, এই উপদেষ্টা মন্ডলীর বেশিরভাগই মানুষ ভালো হলো কি হবে, তার অদক্ষ মানুষ। দে আর নট কেপেবল টু ডু দি জব দ্যাট উই হ্যাভ অ্যাসাইন্ড টু। আর আপনি একটা কাজে ভালো, ইউ আর এ ভেরি গুড লয়ার, উইথ ভেরি রেসপেক্ট রেখে আমি আমার আইনজীবী বন্ধুদের বলছি, you may be a very good lawyer, an excellent lawyer, but you may be a very poor administrator. তো দুটার মধ্যে মিলাইতে হবে। আমাদের খালি লয়ার হলেই হবে না, ইনি দক্ষ প্রশাসক কিনা, উনি দক্ষতার সাথে উনি মন্ত্রণালয় চালাতে পারছেন কিনা, আমাদের সেটাই এখন বেছে নেওয়ার সময় এসছে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবকে ওনার বেশিরভাগ আপনার উপদেষ্টাদেরকে পদত্যাগ করিয়ে দরকার হলে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের সাথে আলোচনা করে, রাষ্ট্রনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে নতুন করে উনি ওনার উপদেষ্টাদের মন্ডলীকে নিয়ে এই সরকারকে সাজাতে হবে। আদারওয়াইজ আগামী নির্বাচন এই সরকার কোনো প্রকারেই কন্ডাক্ট করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এবং আমার মতো যারা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মাঠে ময়দানে আছি, আমরা আমাদের সবারই প্রায় এরকম একটা ধারণা তৈরি হয়েছে। সুতরাং আমি আবেদন জানাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে, আপনি আপনার উপদেষ্টা পরিষদকে আমল পরিবর্তন করুন এবং এটা পরিষদ দরকার হলে বাড়ান, ডাজন্ট ম্যাটার, বাট আপনি দক্ষ মানুষকে এখানে সম্পৃক্ত করুন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে 3টা প্রধান কাজ দিয়ে আমরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছিলাম দেশের জনগণ এই অভ্যুত্থানের মাধ্যমে। একটা হলো বিচার করতে হবে, সংস্কার কার্যক্রমগুলো করতে হবে এবং অতঃপর নির্বাচন। এখন একটা যদি বলি, তাহলে বিচার প্রক্রিয়াটা একটা লাইনের মধ্যে আসছে। ইতিমধ্যে আগের সরকার প্রধান শেখ হাসিনার ওনার যে অ্যাক্টিভিটির কারণে তার অনেক সভাসদদের মধ্যে অনেকে অ্যারেস্ট করেছে, আইনের প্রক্রিয়ার মধ্যে তারা আসছে, অনেকের দেশের সাধারণ আইনে বিচার হচ্ছে, আবার কিছু কিছু মানুষদেরকে ইনক্লুডিং শেখ হাসিনা তাদেরকে আইসিটির আওতায় এনে তাদেরকে বিচার প্রক্রিয়া হচ্ছে। গতকাল বা পরশু চার্জ গঠিত হয়েছে, ইতিপূর্বে একটা শাস্তি হয়েছে 6 মাসের ওনার। তার মানে আইনের বিচারের প্রক্রিয়াটা একটা চলমান আছে। আমরা আশা করছি নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই আগামী 3-4 মাসের মধ্যে আমরা অনেকগুলো বিচারের আদেশ আমরা পাবো এবং এটা একটা পর্যায়ে পৌঁছবে বলে আমি ধারণা করি। এখন সমস্যা হচ্ছে কি সংস্কারের বিষয়টা। দেশের জনগণের আকাঙ্ক্ষা হলো আমূল সংস্কার যদি না করা যায় তাহলে যে কোনো সরকার আসলে আগের ফর্মে ফিরে যাবে। কারণ কাঠামোটা যদি আগেরটাই থাকে, আমি সংস্কার যদি না করেন, এটা আমাকে বসাই দিল, আমি ওই ফ্রেমের মধ্যে ঢুকে যাব। আমাদের মাহবুব ভাইকে বসাই দিল, সরোরকে বসাই দিল, আমরা ওই আগের জায়গায় ফিরে যাব। আমাদের কাঠামোটা পরিবর্তন করতে হবে। ইট ইজ ক্ষমতা নয়, এটা দায়িত্ব। এই ক্ষমতা নয়, দায়িত্বটা বুঝতে গেলেও সময় লাগবে। সুতরাং সংস্কারের যে প্রক্রিয়াটা চালু হয়েছে, এটাকে আর ফিরে যেতে পারবো না। এটা প্রায় শেষের দিকে। বেশিরভাগ পলিটিক্যাল পার্টি, আমাদের এবি পার্টি সহ, আমরা সংস্কারের প্রস্তাবের বেশিরভাগই আমরা এগ্রি করেছি। যেগুলোতে আমাদের দ্বিমত ছিল সেগুলো আলোচনার মাধ্যমে আমরা এখন মোটামুটি ভাবে একটা ঐক্যমতের মধ্যে আমরা আসছি। এই জুলাই মাসের ভিতরে আমরা আশা করি জুলাই সনদ, যেটার জন্য আমরা অপেক্ষা করছি, এই জুলাই সনদটাকে ডিক্লেয়ার করতে হবে এবং জুলাই সনদের মাধ্যমে যেগুলো আমরা এগ্রি করলাম এই সংস্কারগুলো করার জন্য, সেটা জনগণের কাছে প্রকাশ করতে হবে এবং তার আলোকে
আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। সংস্কারের মধ্যে কিছু সংস্কার এটা এখনই করা যাবে, ইতিমধ্যে কিছু করা হয়েও গেছে। আমি এখানে এত বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমি জানি সংস্কারের মধ্যে যদি 100টা থাকে 10, 20, 25, 30 ইতিমধ্যে অলরেডি হয়ে গেছে প্রশাসনিক আদেশের বলে। আর কিছু সংস্কার আমাদের অধ্যাদেশের জন্য অপেক্ষা করতে হবে। এই ঐক্য কমিশন আলোচনা শেষ হলে এই অধ্যাদেশটা করে এই সংস্কার কার্যক্রম গুলো একটা অ্যাকশনের মধ্যে চলে যাবে। কিছু সংস্কার যেটাতে সংবিধান পরিবর্তনের বিষয় আছে, সংবিধান সংশোধনের বিষয় আছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেজর আইনের পরিবর্তনের দরকার পড়বে। দুজন এখানে আইনগত আইনি বিশেষজ্ঞরা আছে, তারাও বলতে পারবেন। এগুলা করতে গেলে পার্লামেন্ট লাগবে। এই পার্লামেন্ট গঠিত না হওয়ার আগ পর্যন্ত আমরা এই সংস্কারের চূড়ান্ত রূপ দেখবো না। তবে সকল পলিটিক্যাল পার্টি যদি এক বছরের মধ্যে আসে, সংবিধানের এই জায়গাগুলোকে আমরা পরিবর্তন করব, আইনের এই জায়গাগুলোতে পরিবর্তন করব, যেটার একটা বাস্তব চিত্র জুলাই সনদের মধ্যে থাকবে, তাহলে এই ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী সময়ে আমাদের সংস্কারগুলো করাটা আমাদের জন্য সহজ হবে।